গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে 12 জানুয়ারি 2025 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করবো উইথ স্ট্র্যাটেজিকে। তো তোমাদের ক্লাসের শিডিউল যেরকম থাকে সেরকমই থাকছে নেক্সট উইকেও। আজকে যেহেতু রবিবার, তোমাদের শুধুমাত্র এই ক্লাসটা, বাদ বাকি যেরকম ক্লাসের শিডিউল থাকছে সেরকমই থাকবে। তোমরা ক্লাসের নোটিফিকেশান ইউটিউব থেকে ঠিকঠাক করে না পেলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে গিয়ে সার্চ করে নাও নলেজ অ্যাকাউন্ট, ওখান থেকে জয়েন করে রাখলে ওখান থেকেও তোমরা ক্লাসের নোটিফিকেশানগুলো ঠিকঠাক করে পাবে। কেমন? আর পিডিএফ নোটস, মক টেস্ট এগুলোর জন্য তোমরা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপটা ডাউনলোড করে রাখো। এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্সের মান্থলি, ইয়ারলি পিডিএফ এগুলো তোমরা আমাদের অ্যাপের ইবুক সেকশন থেকে পেয়ে যাবে, ওখান থেকে ডাউনলোড করে নিও সবাই। তো স্টার্ট করব। প্রথম প্রশ্ন আজকে যেটা দেখবো সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন্স আছে আজকে, ভালো করে বলবো, শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। আমি অনেক কিছু এক্সট্রা কি পয়েন্টসও তোমাদেরকে অ্যাড করেছি। তো সম্প্রতি 2024 সালের আর্থিক বছরে ভারতের কফি রপ্তানিতে কত শতাংশ বৃদ্ধি পেয়েছে? দেখো, ভারতের কফি রপ্তানিতে বৃদ্ধি পেয়েছে এবারে 45% 2024-এ। 2024 ক্যালেন্ডার বছরে ভারতীয় কফি রপ্তানি $1.684 বিলিয়ন মূল্যের, কিছু ক্ষেত্রে মানে এত মূল্যের, এবং প্রায় 45% বৃদ্ধি পেয়েছে, যেটা ইটালি আর জার্মানির মতো ইউরোপের ক্রেতাদের কাছ থেকে বর্ধিত চাহিদার রেকর্ড মানে হাই করেছে আর কি। 2023 সালে ছিল তোমার $1.160 বিলিয়ন, সেখানে $1.684 বিলিয়ন এবারে। তো কর্ণাটক ভারতের বৃহত্তম কফি উৎপাদনকারী রাজ্য। ফ্যাক্টসগুলো ভালো করে নোট করো। কর্ণাটকের পরে কেরালা হচ্ছে পরবর্তী রাজ্য যেটা ভারতে কফি উৎপাদনের সর্বোচ্চ অংশের জন্য দায়ী। কেরালা ভারতের প্রায় 21% কফি উৎপাদন করে। কর্ণাটক আর কেরালা উভয়ই মিলে ভারতে মোট কফির প্রায় 90% উৎপাদন করে। আর ভারতের তৃতীয় সর্বোচ্চ কফি উৎপাদনকারী রাজ্য হচ্ছে তামিলনাড়ু, যেটা ভারতে উৎপাদিত মোট কফির 5% উৎপাদন করে। আর উত্তর পূর্ব ভারত, ওড়িশা আর অন্ধ্রপ্রদেশেও কফি কিছু কিছু হয়। বিশ্বব্যাপী দু ধরনের কফি উপভোগ করা হয়, অ্যারাবিকা আর রোবাস্টা। অ্যারাবিকা হচ্ছে প্রশংসনীয় এবং আরও লম্বা আর একটা ব্যাপক, কিন্তু আরও সূক্ষ্ম আর কীটপতঙ্গের জন্য খুব ঝুঁকিপূর্ণ হয়। আর নাম অনুসারে রোবাস্টা কীটপতঙ্গ আর রোগের জন্য আরও শক্তিশালী আর কি। রোবাস্টা কফি উৎপাদনের জন্য সস্তা এবং আরাবিকা থেকে ক্যাফাইনের পরিমাণ দ্বিগুণের মধ্যে হয়। কর্ণাটকের বাবাবুদান পাহাড়ে কফির প্রথম চারা রোপণ করা হয়েছিল। ভারত থেকে কফি অন্যান্য দেশে যেমন ধরো জার্মানি, ফ্রান্স, রাশিয়া, স্পেন, স্লোভানিয়া, বেলজিয়াম, নেদারল্যান্ড, গ্রিস, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউনাইটেড কিংডমে রপ্তানি করা হয়। আর বিশ্বব্যাপী কফি সরবরাহের 40%-এর জন্য 40% হচ্ছে ব্রাজিল থেকে আসে। এটা শীর্ষ কফি উৎপাদনকারী দেশ। পৃথিবীতে সব থেকে বেশি কফি উৎপাদন হয় ব্রাজিলে। কফির জন্মস্থান বলা হয় ইথিওপিয়ান হাইল্যান্ডকে, আফ্রিকার। ব্রাজিলের সন্তোষ বন্দর, এটা কফির বন্দর হিসাবে পরিচিত। এগুলো সব তোমাদের প্রিভিয়াস ইয়ারে এসেছে। গাছের ফলের অংশ থেকে আমরা কফি পাই, কফি গাছের। আর কফি উদ্ভিদ তার বীজ বা ফলের জন্য চাষ করা হয়, যেটা পুড়িয়ে গুঁড়ো করে তারপর কফি বানানোর জন্য বিক্রি করা হয়। আর কফি উদ্ভিদ হচ্ছে একটা ক্রান্তীয় চিরসবুজ গুল্ম বা আফ্রিকান বংশোদ্ভূত ছোট গাছ। পরের প্রশ্নে যাবার আগে সবাইকে বলে দিই, তোমাদের পরিবর্তন ব্যাচ WBP, KP, SI এবং কনস্টেবলের জন্য রয়েছে আমাদের অ্যাপে। রেলওয়ে ব্যাচ রয়েছে বুলেট। প্রত্যেকটা ব্যাচেই তোমাদের চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস, চ্যাপ্টার ওয়াইজ PDF, আর 3 ধরনের মক টেস্ট আছে। চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, প্লাস তার সাথে সাথে তোমার ফুল লেন্থ টেস্ট। যেমন ধরো এখানে NTPC গ্রুপ ডি বুলেট ব্যাচে, এটা তো তোমরা পাবে পুরোটা। এখানে WBP, KP, কনস্টেবলের SI সমস্ত পরীক্ষার জন্য। ওকে, এছাড়াও SSC যারা যারা প্রিপারেশন নিচ্ছ, GDMTS, CHSL, তাদের জন্য রয়েছে প্রাপ্তি ব্যাচ এইরকমভাবেই। তো এখানে একসাথে অপশনও রয়েছে SSC রেলের কম্বো, বা তোমরা PSC ক্লার্কশিপ মেন সেখানেও জয়েন করতে পারো, বা আলাদা আলাদা এখানে ম্যাথ, GK, তারপর রিজনিং, ইংলিশ সব কিছুর ফাউন্ডেশনও রয়েছে। তোমরা এখানে গিয়ে চেক আউট করো। পেড কোর্সে গেলে সব ডেমো ক্লাস, ডেমো PDF দেখা যায়। আর এই নাম্বারে গিয়ে যদি কোনো হেল্প বা কোয়ারিজের দরকার হয় তোমরা যোগাযোগ করে নাও হোয়াটসঅ্যাপ অথবা কল করে। নেক্সট, ডক্টর সৈয়দ আনোয়ার খুরশিদ কি অবদানের জন্য 2025 সালের প্রবাসী ভারতীয় সম্মান পুরস্কারে সম্মানিত হয়েছেন? তো দেখো, এক্ষেত্রে স্বাস্থ্যসেবার সমাজ কল্যাণে তার অবদানের জন্য ডক্টর সৈয়দ আনোয়ার খুরশিদ 2025 সালের প্রবাসী ভারতীয় সম্মানে পুরস্কৃত হয়েছেন। স্বাস্থ্যসেবা, সমাজ কল্যাণ এবং ভারত আর সৌদি আরবের মধ্যে সম্পর্ক উন্নত করার জন্য তার অসাধারণ অবদানের জন্য সৌদি আরবের ডক্টর সৈয়দ আনোয়ার খুরশিদকে 2025 সালের প্রবাসী ভারতীয় সম্মানে পুরস্কৃত করা হয়েছে। প্রবাসী ভারতের রাষ্ট্রপতি কর্তৃক এই প্রবাসী ভারতীয়দের দেওয়া এটা সব থেকে মানে
সর্বোচ্চ সম্মান আর কি। আর তাদের নিজ নিজ ক্ষেত্রে অসাধারণ অবদান এবং ভারতের বিশ্বব্যাপী উপস্থিতি বৃদ্ধির প্রচেষ্টাকে এটা স্বীকৃতি দেয়। ডাক্তার সৈয়দ আনোয়ার খুরশিদের সাফল্য কি? সৌদি আরবে ভারতীয় প্রবাসীদের জন্য স্বাস্থ্যসেবা, শিক্ষা আর সমাজ উন্নয়নে তিনি উল্লেখযোগ্য অবদান রেখেছেন। 18তম প্রবাসী ভারতীয় দিবস সম্মেলনের প্রধান অতিথি ক্রিস্টিন কার্লা কাঙ্গালু। ইনি ত্রিনিদাদ আর টোবাগো প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি। যুব প্রবাসী ভারতীয় দিবসের প্রধান অতিথি ছিলেন আমেরিকান ম্যাগাজিন নিউজ উইকের সিইও ডক্টর দেব প্রগাদ। আর যুব প্রবাসী ভারতীয় দিবস 8 জানুয়ারি 2025 যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের অংশীদারিত্বে অনুষ্ঠিত হয়। দেখো এখানে প্রথম যে হয়েছিল, ঠিক আছে, 2003-এ, সেটা নিউ দিল্লিতে হয়েছিল এবং চিফ গেস্ট ছিলেন অনিরুদ্ধ জগন্নাথ, মরিশাসের প্রধানমন্ত্রী। 16তম যেটা হয়েছিল 2021-এ ভার্চুয়ালি হয়েছিল। এখানে রাষ্ট্রপতি, সুরিনামের রাষ্ট্রপতি ছিলেন চন্দ্রিকা প্রসাদ সন্তোখী। 17তম যে প্রবাসী ভারতীয় দিবস সেটা তোমার ইন্দোরে হয়েছিল, আর গায়নার রাষ্ট্রপতি ডক্টর মোহাম্মদ ইরফান আলী চিফ গেস্ট ছিলেন। আর 2025-এ ভুবনেশ্বরে হবে। ক্রিস্টিন কার্লা কাঙ্গালু ত্রিনিদাদ ও টোবাগো প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি। প্রবাসী ভারতীয় দিবস সম্মেলন সম্পর্কে ডক্টর এল.এম. সিংভির ভারতীয় প্রবাসীদের উচ্চস্তরের কমিটির সুপারিশে প্রত্যেক বছর 9 জানুয়ারি এটা পালন করা হয়, কেননা এই দিনে 1915 সালে মহাত্মা গান্ধী ভারতে প্রত্যাবর্তন করেছিলেন মুম্বাইতে এস আরাবিয়া জাহাজে। প্রবাসী ভারতীয় দিবস উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রবাসী ভারতীয় কনভেনশন নামে পরিচিত একটা 3 দিনের অনুষ্ঠানের আয়োজন করে। প্রথম প্রবাসী ভারতীয় দিবস 2003 সালে নিউ দিল্লিতে পালন করা হয়েছিল। প্রবাসী ভারতীয় দিবস কনভেনশন হচ্ছে ভারত সরকারের একটা ফ্ল্যাগশিপ ইভেন্ট। এটা বিদেশি ভারতীয় প্রবাসীদের সাথে জড়িত এবং সংযোগ করার জন্য একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম প্রদান করে। উড়িষ্যা রাজ্য সরকারের সহযোগিতায় 18তম প্রবাসী ভারতীয় দিবস আমাদের 2025-এ হবে, 8 থেকে 10 জানুয়ারি ভুবনেশ্বরে। আর 2024-এর থিম রাখা হয়েছে ডায়াসপোরাস কন্ট্রিবিউশন টু আ বিকশিত ভারত। 2024 সালে কোনো প্রবাসী ভারতীয় দিবসের আয়োজন কিন্তু করা হয়নি আগের বছর। আর 17তম প্রবাসী ভারতীয় দিবস যেটা তার আগের বছর, সেটা 8 থেকে 10 জানুয়ারি হয়েছিল মধ্যপ্রদেশের ইন্দোরে। তারপরে কার সম্মানে হিমাচল প্রদেশ সরকার হিমাচল প্রদেশ ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের নাম পরিবর্তন করেছে? ডক্টর মনমোহন সিং। হিমাচল প্রদেশ সরকার প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর সম্মানে হিমাচল প্রদেশ ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের নাম পরিবর্তন করেছে। হিমাচল প্রদেশের 50তম বার্ষিকী উদযাপন উপলক্ষে সম্প্রতি মুখ্যমন্ত্রী ঠাকুর সুখবিন্দর সিং সুকুর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডক্টর মনমোহন সিং সম্প্রতি আমাদের প্রয়াত হয়েছেন এবং 13তম প্রধানমন্ত্রী ছিলেন। মনমোহন সিং ছিলেন একজন ভারতীয় রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, শিক্ষাবিদ এবং আমলা। ইনি 2004-2014 পরপর দুটো মেয়াদে প্রধানমন্ত্রী ছিলেন। 1991 থেকে 1996 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী পিভি নরসিমহা রাওয়ের মন্ত্রিসভায় 22তম অর্থমন্ত্রী হিসাবেও দায়িত্ব পালন করেছিলেন। ইনি প্রথম শিখ ধর্মাবলম্বী প্রধানমন্ত্রী ছিলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। জওহরলাল নেহেরু, নরেন্দ্র মোদী আর ইন্দিরা গান্ধীর পরে চতুর্থ দীর্ঘতম প্রধানমন্ত্রী ছিলেন। ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন সদস্য ছিলেন। জওহরলাল নেহেরুর পর তিনিই প্রথম প্রধানমন্ত্রী যিনি পূর্ণ 5 বছরের মেয়াদ শেষ করে পুনরায় নির্বাচিত হয়েছেন। ডক্টর মনমোহন সিং আরবিআই এর একমাত্র গভর্নর ছিলেন, 15th গভর্নর ছিলেন, যিনি মানে ভারতের প্রধানমন্ত্রী হয়েছেন পরবর্তীতে। এটা তোমার জিডি 2023-এ জিজ্ঞাসা করা হয়েছিল। 1982-1985 সাল এই সময়টায় তিনি আরবিআই এর গভর্নর ছিলেন। 1985 থেকে 1987 সময়ে এই সময়কালটায় তিনি পরিকল্পনা কমিশনের সহসচিব ছিলেন। তিনি সিয়াচেন হিমবাহ পরিদর্শনকারী প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। তার উল্লেখযোগ্য কাজ হচ্ছে চেঞ্জিং ইন্ডিয়া, দ্য কোয়েস্ট ফর ইকুইটি ইন ডেভেলপমেন্ট। 2017 সালে শান্তির জন্য তিনি ইন্দিরা গান্ধী পুরস্কার পেয়েছিলেন। ইন্ডিয়াস এক্সপোর্ট ট্রেন্ডস অ্যান্ড প্রসপেক্টস ফর সেলফ সুস্টাইনেড গ্রোথ, এটা অ্যাকচুয়ালি সাস্টেইনড, সেলফ সাস্টেইনড গ্রোথ হবে। তো এই বইটার লেখককে, এটা লিখেছিলেন মনমোহন সিং। এটা জিডি 2019-এ এসেছিল। 1932 সালের 26শে সেপ্টেম্বর তার জন্ম বর্তমান পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের চাকওয়াল জেলার গ্রাম গাহতে।
1952-তে চণ্ডীগড়ের পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে প্রথম স্নাতক, পরে 1954 সালে স্নাতকোত্তর পড়াশোনা শেষ করেন। কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে 1957 সালে অর্থনীতিতে স্নাতক হন। 1962 সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে নাফিল্ড কলেজ থেকে ডিফিল করেন। 1972-তে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা হন। আর 1976-এ কেন্দ্রীয় সরকারের অর্থ সচিব। 1980 থেকে টানা 2 বছরের জন্য তিনি যোজনা কমিশনে ছিলেন। 1987-তে অর্থনীতি বিষয়ক স্বাধীন সংস্থা সাউথ কমিশনের মহাসচিব ছিলেন। 1991 সালে মার্চে ইউজিসির চেয়ারম্যান ছিলেন। ইউনিভার্সিটি অফ অ্যালবার্টার তরফে সাম্মানিক ডক্টর অফ ল 2006 সালের জুন মাসে অক্সফোর্ড ইউনিভার্সিটির তরফে প্রাপ্ত সাম্মানিক ডক্টর অফ সিভিল ল কেমব্রিজ ইউনিভার্সিটি থেকে তাকে জানানো হয়, মানে এই সম্মানটা। সেন্ট জনস ইউনিভার্সিটির তরফে তার নামে একটি পিএইচডি স্কলারশিপ চালু করা হয়েছিল, যার নাম ডক্টর মনমোহন সিং স্কলারশিপ। তারপরে জয়পুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 2025-এ কে অসামান্য লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেতে চলেছেন অসামান্য অবদানের জন্য? অ্যাকচুয়ালি জাস্ট চোপড়া পেতে চলেছেন জয়পুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে, ঠিক আছে। দিওয়ার, কভি কভি এবং দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গের মতো ক্লাসিকগুলোর সাথে ভারতীয় চলচ্চিত্রে তার অসাধারণ অবদানের স্বীকৃতি স্বরূপ যশ চোপড়া আউটস্ট্যান্ডিং লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পাচ্ছেন। 17 থেকে 21 জানুয়ারি 2025-এর মধ্যে নির্ধারিত এই উৎসবের লক্ষ্য ছিল লক্ষ্য হচ্ছে তোমার সিনেমার সমৃদ্ধ উত্তরাধিকার বিশ্বব্যাপী এর প্রভাব উদযাপন করা। শ্যাম বেনেগাল কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা এবং ভারতীয় চলচ্চিত্রের সমান্তরাল আন্দোলনের প্রতিকৃত 2024-এর 23শে ডিসেম্বর মুম্বাইতে 90 বছর বয়সে পরলোক গমন করেছিলেন। এনার প্রথম উল্লেখযোগ্য ছবি ছিল অঙ্কুর। মন্থন, মন্ডি এবং ভারত এক খোঁজের মতো সেরা চলচ্চিত্রের জন্য তিনি পরিচিত। তার শেষ ছবি ছিল দ্য মেকিং অফ আ নেশন, 2023 সালে পেয়েছেন। 2005-এ ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র পুরস্কার দাদা সাহেব ফালকে পুরস্কারে তিনি ভূষিত হন। 1991 সালে পদ্মভূষণ পুরস্কার পান, পদ্মশ্রী পান 1976-এ। আর 2009 সালের 31তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জুরির সদস্য ছিলেন। এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড 2025-এ কে একটি সীমিত সিরিজ, অ্যান্থোলজি সিরিজ বা টেলিভিশনের জন্য তৈরি একটি মোশন পিকচারের একজন সেরা পুরুষ অভিনেতার পুরস্কার জিতেছেন। এক্ষেত্রে আমাদের হয়ে যাবে কলিন ফারেল। দেখো, কলিন ফারেল দ্য পেঙ্গুইনে তার ভূমিকার জন্য একটি সীমিত সিরিজ, অ্যান্থোলজি সিরিজ বা টেলিভিশনের জন্য তৈরি একটা মোশন পিকচারে একজন সেরা পুরুষ অভিনেতার পুরস্কার জিতেছেন কলিন ফারেল। ইনি একজন আইরিশ অভিনেতা যিনি নাটক আর অ্যাকশন চলচ্চিত্র জুড়ে তার বহুমুখী চরিত্রের জন্য পরিচিত। 82তম গোল্ডেন গ্লোব মিশন ছবি টেলিভিশনের শ্রেষ্ঠত্ব স্বীকৃতির জন্য দেওয়া হয়, আর অনুষ্ঠানটা তার বিনোদনমূলক অনুষ্ঠান আর সম্মানিত বিজয়ীদের জন্য প্রশংসিত হয়। নেক্সট হচ্ছে মার্টিন গপটিল। 38 বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। ইনি কোন দেশের খেলোয়াড়? নিউজিল্যান্ডের প্লেয়ার মার্টিন গপটিল। 367 ম্যাচে 14,000 রান করেছেন, 23টা আন্তর্জাতিক শতরান করেছেন, 198টা ওয়ানডে, 122টা টি-20, 47টা টেস্ট। 2009 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার অভিষেক হয়েছিল। ওয়ানডে বিশ্বকাপে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড করেছেন এই গপটিল। 2015 বিশ্বকাপে 163 বলে অপরাজিত 237 রানের ইনিংস খেলেছিলেন। ঋষি ধাওয়ান ইন্ডিয়ার লিমিটেড ওভার ক্রিকেট রিসেন্টলি এরকম কিছু রিটায়ার্ড প্লেয়ার্স আমরা দেখে নিই একবার। সিদ্ধার্থ কোল অল ফর্ম অফ ক্রিকেট ইন্ডিয়ারই। প্রজনেশ গুণেশ্বরন ইন্ডিয়ার, ইনি প্রফেশনাল টেনিস প্লেয়ার। তারপরে ঋদ্ধিমান সাহা ইন্ডিয়ার ক্রিকেট প্লেয়ার। ম্যাথিউ ওয়ার্ড অস্ট্রেলিয়ার ইন্টারন্যাশনাল ক্রিকেট। রানী রামপাল ইন্ডিয়া হকি। রাফায়েল নাদাল স্পেন প্রফেশনাল টেনিস। নেক্সট, মহাকুম্ভ মেলায় ভ্রমণকারীদের জন্য বিমা কভার দেওয়ার জন্য ফোনপে কোন কোম্পানির সাথে অংশীদারিত্ব করেছে? আইসিআইসিআই লম্বার্ড জেনারেল ইন্স্যুরেন্স। দেখো, মহাকুম্ভ মেলা বিশ্বব্যাপী বৃহত্তম আধ্যাত্মিক সমাবেশগুলোর মধ্যে একটা, যেখানে লক্ষ লক্ষ ভক্তদের সমাগম হয়। লক্ষ লক্ষ ভক্তদের বিমার জন্য ফোনপে আইসিসি লম্বার্ড জেনারেল ইন্স্যুরেন্সের সাথে অংশীদারিত্বে এই উদ্ভাবনী বিমা কভারেজ পরিকল্পনা চালু করেছে। 13 জানুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত উত্তরপ্রদেশের প্রয়াগরাজে অনুষ্ঠিত হচ্ছে আসন্ন মহাকুম্ভ মেলা। বিমা কিরকম থাকবে? ট্রেন বা বাসে ভ্রমণকারী ব্যক্তিদের জন্য 59 টাকা আর বিমানে ভ্রমণকারী ব্যক্তিদের জন্য 99 টাকা।
বিবিসি স্পোর্টস পার্সোনালিটি অব দ্য ইয়ার 2024 এ সম্মানিত হয়েছেন কে? বিবিসি স্পোর্টস পার্সোনালিটি অব দ্য ইয়ার 2024 এ সম্মানিত হয়েছেন কিলি হটকিনসন। কিলি নিকোল হজকিনসন, ইনি একজন ইংলিশ মিডল ডিস্টেন্স রানার। ইংলিশ মিডল ডিস্টেন্স রানার 2024 প্যারিস অলিম্পিকে 800 মিটারে স্বর্ণপদক জিতেছিলেন। কিলি নিকোল হজকিনসন 2024 সালের জন্য বিবিসি স্পোর্টস পার্সোনালিটি অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন। তারপরে ন্যাশনাল ইউথ ডে কবে পালন করা হয়? ন্যাশনাল ইউথ ডে পালন করা হয় 12 জানুয়ারি। সমাজ সংস্কারক, দার্শনিক, চিন্তাশীল ব্যক্তি আর যুব আইকন স্বামী বিবেকানন্দের জন্মদিনে তাকে স্মরণ করে সম্মান জানাতে প্রত্যেক বছর এই দিনটা পালন করা হয়। আর এই দিনটা উপলক্ষে স্বামী বিবেকানন্দের দার্শনিকতা, চিন্তাশীল বিষয়গুলোকে তুলে ধরা হয়, যেটা যুব সমাজকে উন্নয়নের পথ দেখাবে। ন্যাশনাল ইউথ ডে 2025-এর থিম কি ছিল? ইউথ ফর আ সাস্টেনেবল ফিউচার, শেপিং দ্য নেশন উইথ রেসিলিয়েন্স অ্যান্ড রেসপন্সিবিলিটি। 12ই জানুয়ারি জাতীয় যুব দিবসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এবছর এটা 28তম এডিশন হবে। এটা অনুষ্ঠিত হবে ভারত মণ্ডপমে, নিউ দিল্লির। তারপরে বাল্যবিবাহ বন্ধ করতে দেশব্যাপী অভিযান শুরু হয়েছে কোথায়? নেপালে বাল্যবিবাহ বন্ধ করার জন্য দেশব্যাপী অভিযান শুরু হয়েছে। নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি বাল্যবিবাহ মুক্ত নেপাল প্রচার অভিযান শুরু করতে চলেছে। দেখো, নেপাল ভারতের 5টা রাজ্যের সাথে সীমানা ভাগ করেছে। কি কি? বিহার, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গ, সিকিম। এর মধ্যে সব থেকে বেশি রয়েছে কিন্তু বিহারে। রাজধানী নেপালের কাঠমান্ডু, মুদ্রা নেপালি রুপি। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল, নেপাল আর ব্রিটেনের চুক্তি হয়েছিল 1923-তে। সরকারি ভাষা নেপালি। সংসদের নাম দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি। আসন সংখ্যা 275টা। ন্যাশনাল অ্যান্থেম সায়াম তুঙ্গা ফুলকা। ন্যাশনাল স্পোর্ট ভলিবল। ন্যাশনাল অ্যানিম্যাল কাউ। ন্যাশনাল বার্ড হিমালয়ান মোনাল। ন্যাশনাল ফ্লাওয়ার রোডোডেন্ড্রন। উৎসব দশই, বিজয়া দশমী। বিখ্যাত নদী কর্ণালী নদী, দীর্ঘতম। এছাড়া মহাকালী, কমলা এগুলো রয়েছে। এবার আগের দিনের হোমওয়ার্কগুলো আমরা মিলিয়ে নেব। 1828 সালে ভারতের গভর্নর জেনারেল হিসেবে মনোনীত প্রথম ভাইসরয় কে ছিলেন? এর উত্তর লর্ড উইলিয়াম বেন্টিং হবে। আর বায়ুচাপ পরিমাপের যন্ত্রের নাম হচ্ছে তোমার ব্যারোমিটার। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, বিপন্ন এশিয়াটিক সিংহ কোন জাতীয় উদ্যানে পাওয়া যায়? আর 1765 সালে ব্রিটিশ আর মুঘল সম্রাটের মধ্যে কোন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 11 জানুয়ারি 2025 এর কোয়েশ্চেন আমাদের কি ছিল? 38তম জাতীয় গেমসের মশালের নাম কি? তেজস্বিনী। নিচের কোন শহরে ইন্ডিয়া ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে? নিউ দিল্লি। কোন কোম্পানি ভারতে হাঁপানি পরীক্ষার জন্য কি পেয়ার অ্যাপ চালু করেছে? কিপলা। আসাম সরকারের কোন প্রচারাভিযানটি সরকারি স্কুলের ছাত্রছাত্রীদের কর্মদক্ষতা মূল্যায়ন করার জন্য শুরু করা হয়েছিল? গুণোৎসব 2025। গ্লোবাল পাওয়ার সিটি ইন্ডেক্স 2024-এ প্রথম স্থানে রয়েছে কোন শহর? লন্ডন। দিল্লি রাজঘাটের কাছে গান্ধী দর্শন আর্ট গ্যালারির উদ্বোধন কে করেছেন? ওম বিড়লা। মাইক্রোসফট ভারতে এআই এবং ক্লাউড ইনফ্রাস্ট্রাকচারে আগামী 2 বছরের কত বিনিয়োগ করার ঘোষণা করেছে? $3 বিলিয়ন। সম্প্রতি কোথায় ইন্ডাস ফুড 2025 প্রদর্শনীর আয়োজন করা হবে? গ্রেটার নয়ডা। বিশ্ব হিন্দি দিবস 2025-এর থিম কি? গ্লোবাল ভয়েস অফ হিন্দি ইউনিটি অ্যান্ড কালচার প্রাইড। কোথায় 74তম সিনিয়র ন্যাশনাল বাস্কেটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেছেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল? ভাবনগর। এগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে লাইক শেয়ার করো, তোমার কমেন্ট করে ফিডব্যাক জানাও।
আর প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।